বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের 2026-এর পরীক্ষার্থী রয়েছে এবং তোমাদের যাদের ফিলোসফি বা দর্শন বিষয়টি রয়েছে, তোমাদের জন্য একটি লাস্ট মিনিট সাজেশন। এটাকে আমি লাস্ট মিনিট সাজেশন বলবো না, কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে যাবে সেইটা নিয়েই আজকে কথা বলবো। প্রথমেই বলে রাখি যে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমাদের বোর্ড থেকে যে নমুনা প্রশ্নপত্রগুলি দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নপত্রগুলো নিয়েও আমি কথা বলবো, যে সেখান থেকে কি কি প্রশ্ন দেখে যাবে, এবং সাজেশনও বলবো যে কোন প্রশ্নগুলিকে অবশ্যই একবার করে চোখ বোলাবে। এখানে তোমাদেরকে দেখো, প্রথমেই একবার নাম্বার বিভাজনটাকে ভালো করে দেখতে হবে। দেখো, তোমাদের দর্শনের প্রশ্নপত্রটি তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক এরকম হবে, সেট 1 বলে যেটা রয়েছে। দেখো, এখানে বিভাগ ক 2 নম্বরে প্রশ্ন থাকবে 5টা। এখানে দেখো, এই প্রশ্নগুলো যেগুলো ধরা হচ্ছে এই প্রশ্নগুলোকেও কিন্তু তোমরা একবার দেখে নেবে। হলো বিভাগ, অর্থাৎ এখানে 5 গণিত 2 সমান 10। বিভাগ খ, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন থাকবে, 3 গণিত 2 অর্থাৎ 6। ঠিক আছে, মানে দুটি 3 নম্বরে করতে হবে, এখান থেকে 6 অর্থাৎ 16 হলো। এবার 3-এর দাগে দেখো থাকবে, এখানেও 3 নম্বরে দুটি 6, মানে 16 আর 6 22 হয়ে গেল। এরপরে দেখো বিভাগ গ চলে যাবে। বিভাগ গয়ে কি থাকবে না, একটি 6 নম্বরের প্রশ্ন থাকবে। এটা একটা পার্ট থেকে, বিভাগ গ থেকে। এই যে অবরোহমূলক লাভ কি, বৈজ্ঞানিক আরোহ অনুমানের স্তরগুলি বর্ণনা করো। এই যে টিকা সঙ্গে যে প্রশ্ন, এরকমই পার্ট পার্ট করে তোমাদের থাকবে কিন্তু, অর্থাৎ 6 নম্বরের সম্পূর্ণ থাকবে না, 3+3 এইভাবেই থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে 6 হলো, তাহলে 22 আর 6 28। আর একটা 5 দাগ থাকবে, সেখানে 6 নম্বরে দুটো থাকবে, তাহলে 28 আর 2 28 আর 6 দুগুণে 12, অর্থাৎ 40 নাম্বার হয়ে গেল। অর্থাৎ তোমাদেরকে টোটাল লিখতে হবে 3টে 6 নম্বরের প্রশ্ন, আর 3 নম্বরের প্রশ্ন লিখতে হবে 4টি, আর বাদ বাকি 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে 5টি। ব্যাস, তোমাদের এইটুকু কাজ। এই যে প্রশ্ন দুটি সেট দুটি ধরা হয়েছে, এগুলোকে তোমরা একবার করে ভালো করে দেখো। দেখো, এই সেটগুলো কিন্তু তোমাদের বোর্ডের নমুনা প্রশ্নে দেওয়া হয়েছে। এগুলো থেকেও দেখবে তোমরা 2-1টা প্রশ্ন বা অনেক প্রশ্নই হয়তো পেয়ে যেতে পারো। এবার আমরা আমাদের স্ক্রিনে অন্য জায়গায় চলে যাব। আবারও একবার আমি বলে রাখছি যে তোমরা যে বড় সাজেশন মনে করো অনেক প্রশ্ন করেছো, সেগুলো অবশ্যই করে যাবে। এই যে প্রশ্নগুলোকে মানে আমি এখন দেখাচ্ছি বা তোমাদের দেখাবো বা বলবো, এই প্রশ্নগুলো হচ্ছে হাইলাইটেড, অর্থাৎ এই প্রশ্নগুলো থেকে তোমরা এইগুলো অবশ্যই ছেঁকে বার করবে যে এই প্রশ্নগুলোকে আমরা অবশ্যই দেখে যাব, কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তাই আমরা এরপরে চলে যাই বোর্ডের নমুনা প্রশ্ন, সেই নমুনা প্রশ্নগুলোকেও দেখবো এবং সেখান থেকে আমরা সাজেশনও দেখবো যে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। 6 নম্বরে 3 নম্বরে সমস্ত প্রশ্নটা দেখে নেব। তো দেখো, এরপরে দেখো, পর্ষদ থেকে তোমাদের দর্শন বা ফিলোসফি সাবজেক্টটার জন্য যে নমুনা প্রশ্নপত্রটি এবারে দেওয়া হয়েছে, এই নমুনা প্রশ্নপত্রের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলিকে ধরা হয়েছে 2 নম্বরে, 3 নম্বরে, 6 নম্বরে, এই প্রশ্নগুলিকে অবশ্যই তোমরা একবার চোখ বোলাবে। আমি 6 নম্বরের প্রশ্নগুলির কিছু সাজেশন, অর্থাৎ কিছু বাদ দিয়ে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দিচ্ছি, এগুলোকে অবশ্যই দেখে যাবে। আর 2 নম্বরের প্রশ্নের আমি কিছু বলছি না। 2 নম্বরের প্রশ্ন যা যা এই নমুনা প্রশ্নের পত্রের মধ্যে দেখো রয়েছে, প্রতীকী যুক্তিবিজ্ঞানের স্থায়ী সংকেত বা ধ্রুবক, এই সমস্ত বিষয়গুলোকে তোমরা কিন্তু দেখে যাবে। ঠিক আছে, কি যুক্তিবিজ্ঞানের স্থায়ী সংকেত বা ধ্রুবক ও চলক এর মধ্যে একটি পার্থক্য, যৌগিক বচন, এগুলো তোমরা প্রত্যেকটি ভালো করে দেখো। আমি এত বলছি না, তাহলে ভিডিওটি লম্বা হবে। তোমরা প্রত্যেকটিকে ভালোভাবে দেখে যাবে, অত বলছি না, তোমরা এগুলোকে ভালোভাবে দেখবে, কারণ ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। তোমরা এই ভিডিওগুলি পজ করে নিয়ে তোমাদের সহায়ক পুস্তকই হোক বা নোট বই হোক বা নোটস থাকুক, যেখানেই হোক, বা টেক্সট বই কারো কাছে থাকুক, এই জিনিসগুলোকে অবশ্যই খুঁজে খুঁজে বের করো এবং এই সমস্ত প্রশ্নগুলির উত্তরগুলি অবশ্যই তৈরি করো। ঠিক আছে, দেখো যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দরকার হয় স্ক্রিনশট নিয়ে নেবে। ঠিক আছে, দেখো এবার আমরা চলে যাব। দেখো যে দ্বিতীয় অধ্যায়, নিরপেক্ষ বচনের বুলীয় ভাষা বা বুলীয় ভাষ্য। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা 2 নম্বরে যেগুলো আছে অবশ্যই দেখে নেবে। 2 নম্বরের প্রশ্নের এগুলোই সাজেশন। এখান থেকে দেখবে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে, অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন, কারণ নতুন সিলেবাস, তোমরা একটু বেশি করেই করে যাবে। তারপরে ভেন চিত্রায়ন, এখান থেকেও তোমরা এই প্রশ্নগুলোকে অবশ্যই দেখে যাবে। এখান থেকে তোমরা এগুলো সব দেখবে, অনেক
কমন পাবে, ঠিক আছে। এখানে বিশেষ করে যেগুলো তোমার ভেন চিত্রে প্রকাশ করে যেগুলো রয়েছে এগুলোকে অবশ্যই দেখবে। এই যেমন অসৎ লোক শান্তি পায় না, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো দেখবে, ঠিক আছে। 3 নম্বরের প্রশ্ন, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে মানবতাবাদী দার্শনিক বলা হয় কেন, ঠিক আছে, এই প্রশ্নগুলো রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানবতার সংজ্ঞা দাও। এই প্রশ্নগুলো স্বামীজি নিষ্কাম কর্মের ধারণায় সেবা শব্দটির তাৎপর্য কি, নিষ্কাম কর্মকে কি সত্যি নিষ্কাম কর্ম বলা যায়, এটা দেখবে। তারপরে বিবেকানন্দের কর্মযোগ ও চরিত্র গঠনের সম্বন্ধ কি, বিবেকানন্দের ব্যবহারিক বেদান্ত ও কর্মযোগের মধ্যে সম্বন্ধ কি, এটা দেখবে। মহাত্মা গান্ধীর অহিংসা বলতে কি বুঝিয়েছেন, সর্বদয় কথাটির অর্থ কি, গান্ধীজি সর্বদয় ধারণাটি কোথা থেকে সংগ্রহ করেছেন দেখে যাবে। তারপর মহাত্মা গান্ধী জীবন দর্শনের প্রথম দিকগুলি কি কি দেখে যাবে, গান্ধীজির অহিংসা মতদর্শের উৎস কি, এগুলি দেখে যাবে। তারপরে দেখো আমরা চলে যাই পরের প্রশ্ন, পরের 3 নম্বরে, এখানে সত্য বচন কাকে বলে, সত্য সারণী সাহায্যে ব্যাখ্যা করো। এগুলো সমস্ত তোমরা কিন্তু একবার সব চোখ বুলিয়ে নেবে। এখানে দেখো একটা জিনিস আছে 12 নম্বরে, দেখো রয়েছে যে নিম্নলিখিত বাক্যগুলিকে সাংকেতিক আকারে প্রকাশ করো এবং সত্য মূল্য নির্ণয় করো। এই সত্য মূল্য নির্ণয়টাকে অবশ্যই দেখবে, ঠিক আছে। এই সত্যমূল্য মাধ্যমিক সংসদ কর্তৃক যে নমুনা প্রশ্নটি এবছরে প্রকাশিত হয়েছে, সেই নমুনা প্রশ্ন থেকে 6 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলোকে ধরা হয়েছে সেগুলোকেই আমি দেখো প্রিন্ট আউট করেছি, অর্থাৎ বইটাকে আমি নমুনা প্রশ্ন বইটাকে আমি তোমাদের সামনে রেখেছি। এখানেই যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলোকে আমি দেখো এখানে স্টার দিয়ে দিয়েছি, যে এইগুলোকে কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে, ঠিক আছে। এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। দেখো 6 নম্বরের প্রশ্নের মধ্যে তোমরা কি দেখবে, আরোহ অনুমানের স্বরূপ। এই অধ্যায়টা থেকে দেখবে, দেখো যে আরোহ অনুমান কাকে বলে, আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি লেখো। অবশ্যই 6 নম্বরের এই প্রশ্নটাকে করে যাবে। অবরোহ ও আরোহ অনুমানের পার্থক্যগুলি লেখো, এটা খুব সুন্দরভাবে পড়ে যাবে। অবরোহ অনুমানের আকারগত ও বস্তুগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা দেখে যাবে, একবার দেখে যাবে, ঠিক আছে। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই দেখে যাবে। সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে, সাদৃশ্যমূলক আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নটাকেও অবশ্যই 6 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ, মানে একদম দেখে যাবে। তারপর ভালো মন্দের, এটা তোমাদের একটা প্রশ্ন ধরেছে, এটাকে না দেখলে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো যে প্রশ্নটাকে ধরা হয়েছে যে বৈজ্ঞানিক আরোহ অনুমানের 3টি বৈশিষ্ট্য লেখো, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের 3টি পার্থক্য লেখো, বৈশিষ্ট্য লেখো বা পার্থক্য লেখো। আর একটা প্রশ্ন হচ্ছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলোর মধ্যে ভালো করে তোমরা একবার দেখে নাও, তোমাদের সহায়িকা বই বা যে কোনো নোটস বইয়ের মধ্যে এগুলোকে ভালো করে একবার দাগিয়ে নেবে এবং এই প্রশ্নগুলিকে অবশ্যই পড়া শুরু করে দাও, এর মধ্যে থেকেই তোমরা পাবে। টিকা দেখো টিকা তোমাদের কি কি আসতে পারে এই চ্যাপ্টার থেকে, এগুলো মানে সাধারণত 2 নম্বরের টিকা, এগুলো থেকে কি, এগুলো 2 নম্বরের না 3 নম্বরের টিকা কিভাবে আসবে দেখো কিরকম আসতে পারে। দেখো আরোহমূলক লাফ, এটা একটা টিকা দেখে যাবে। সামান্যীকরণ, এটা দেখে যাবে। তারপর প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি, এটাকে একবার দেখে যাবে। পর্যবেক্ষণ ও পরীক্ষণ, এটাকে দেখে যাবে। এই টিকাগুলোকে অবশ্যই দেখে যাবে। আর 3 নম্বরে কি কি প্রশ্ন দেখবে এখান থেকে, যে কারণের পরিমাণগত লক্ষণটি আলোচনা করো, এটাকে অবশ্যই দেখবে। এরপর দেখো চলে যাই আরো কি কি প্রশ্ন এখান থেকে আছে 3 নম্বরের মধ্যে। দেখো 3 নম্বরের প্রশ্ন দেখো তোমরা ভালো করে স্ক্রিনে দেখো, যে শর্ত কাকে বলে, শর্ত কয় প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ দাও এবং ব্যাখ্যা করো, এটা দেখতে পারো অবশ্যই। কারণ হলো সদর্থক ও নঅর্থক শর্তের সমষ্টি, আলোচনা করো, এটা একটা কথা আলোচনা করো, এটা খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। কারণকে কি শুধুমাত্র আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলা যেতে পারে, আলোচনা করো। তারপরে দেখো তারপরে প্রশ্ন গুরুত্বপূর্ণ, এটা বহু কারণবাদ বলতে কি বোঝায়, উদাহরণ সহ আলোচনা করো। বহু কারণবাদ থেকে মুক্ত হবার উপায় কি, এটা। তারপরে দেখো বহু কারণবাদ এর সমস্যা ও এই সমস্যা, বহু কারণবাদের সমস্যা, এই সমস্যা থেকে মুক্তি হওয়ার উপায়গুলি আলোচনা করো, এটা দেখে যাবে। তারপর দেখো উপযুক্ত উদাহরণের সাহায্যে বহু কারণবাদ ও বহু কারণ সমন্বয়বাদের ধারণার মধ্যে পার্থক্য কি আছে সেটা লেখো। এই প্রশ্নগুলিকে অবশ্যই সহায়িকা বই একবার দেখে নাও। যুক্তিবিজ্ঞানী বেইন ও কার্ডেথ রিড কিভাবে কারণে লক্ষণ দিয়েছেন এবং মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন, এই প্রশ্নগুলোকে অবশ্যই দেখবে। তারপরে দেখো এখানে আরো কিছু কিছু প্রশ্নকে ধরা হয়েছে 3 নম্বরে, এই প্রশ্নগুলোকেও দেখবে। এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এই যে অধ্যায়টা থেকে মিলের অন্যয়ী পদ্ধতির সংজ্ঞা আকার উদাহরণ আলোচনা করো। তারপরে দেখবে যে মিলের সহ পরিবর্তন পদ্ধতির সংজ্ঞা আকার উদাহরণ সহ আলোচনা করো। মিলের পরিশেষ পদ্ধতির সংজ্ঞা উদাহরণ সহ আলোচনা করো, এগুলোকে অবশ্যই দেখে যাবে। তারপরে তোমরা দেখো যে এখান থেকে আর কি ছোট প্রশ্ন 3 নম্বরের প্রশ্নের মধ্যে ধরা হচ্ছে। দেখো অপসারণ নিয়ম কাকে বলে, যে কোনো দুটি অপসারণ নিয়ম উল্লেখ করো এবং তার কোনটি কোন পদ্ধতির ভিত্তি তা লেখো, এটা দেখে যাবে অবশ্যই। আর একটা দেখো এখান থেকে কতগুলো
নিম্নলিখিত যুক্তির ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, পদ্ধতিটি সংজ্ঞা আকার এরকম তোমাদের একটা প্রশ্ন পড়বে, অবশ্যই ভালো করে এটাকে দেখে যাবে। এখানে দেখো আমি এই সবগুলোকেই আমি ধরেছি, দেখো অল, মানে এখানের এই যে প্রশ্নটা 8-এর যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটাতে যে এরকম তোমাদের প্রশ্ন পড়বে যে এই আকারগুলো কি আকার আছে, সংজ্ঞা আকার উদাহরণ সহ আলোচনা করো এই ক্ষেত্রে নিম্নলিখিত এই পয়েন্টগুলোতে। তো তোমরা এই সমস্ত যে যুক্তিগুলি সেগুলোকে দেখে যাবে এবং করে যাবে, অবশ্যই একবার দেখে নেবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হচ্ছে যে মিলের ব্যতিরেকি পদ্ধতির দোষ গুণ বিচার করো, আর মিলের সহ পরিবর্তন পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো। এগুলো সব 3 নাম্বারের হলো। দেখো তোমাদের 6 নম্বরের প্রশ্নের মধ্যে তোমরা আর কি কি দেখবে, দেখো রবীন্দ্রনাথের মানবতাবাদ এর বিভিন্ন উৎসগুলি বিশ্লেষণ করো, আলোচনা করো, এটা দেখে যাবে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনুষ্যত্ব হলো মানুষের আসল ধর্ম, রবীন্দ্রনাথ থেকে অনুসরণ করে এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো, আসতে পারে। মানবতাবাদ ও ধর্মের সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের আলোকে ব্যাখ্যা করো, মানে ধর্ম এবং মানবতাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে। তারপর দেখো কর্মবাদ বলতে কি বোঝায়, বিবেকানন্দ তার কর্মযোগের ভাবনায় নিষ্কাম কর্মের স্বরূপে বিভিন্ন নির্দেশ করেছেন, কিভাবে, মানে কিভাবে নিষ্কাম কর্মকে বিবেকানন্দ নির্দেশ করে সেটা এটা। তারপর দেখো কর্তব্য কি, স্বামী বিবেকানন্দ কোন প্রকার কর্মকে কর্তব্য কর্ম বলে মনে করেন, ব্যাখ্যা করো। তারপর দেখো কর্মযোগ বলতে স্বামী বিবেকানন্দ কি বুঝিয়েছেন, কর্মযোগ ও মুক্তির সম্পর্ক কি এটা। গান্ধীজির অহিংস নৈতিক ও আধ্যাত্মিক ভিত্তি আলোচনা করো, এটা দেখবে। আর কিছু দেখো আর 2-1টা প্রশ্ন আছে 6 নম্বরে দেখে রাখবে, সেটা হচ্ছে যে অহিংসার মূল নীতিগুলি কি কি, অহিংসার তাৎপর্য গান্ধীজিকে অনুসরণ করে আলোচনা করো, আর গান্ধীজির অহিংসা নীতি ব্যবহারিক দিকগুলি কি কি, অহিংসার মৌলিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। এইগুলো 6 নম্বরের প্রশ্ন অবশ্যই দেখে যাবে।